চপচপ আওয়াজ তুলে সিসিলির মেশিনা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে 12টি জাহাজ। এরা এসেছে কাফা থেকে। ক্রিমিয়া উপদ্বীপের জেনুইজ বন্দর কাফা মঙ্গলবার দখল করে নিয়েছে। সেখানকার যেসব জেনুইজ পালাতে পেরেছে এই জাহাজে মূলত তারাই আসছে। বন্দরে উৎসুক হয়ে অপেক্ষা করেছে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। চিঠি ও অন্যান্য বণিকদের মারফতে অনেকেই জেনেছে তাদের প্রিয়জনেরা আসছে। অবশেষে জাহাজগুলো বন্দরে ভিড়ল। অভ্যন্তরা জানাতে যারা এসেছিল তারা অবাক হয়ে দেখল জাহাজের ডেক থেকে নামছে কিছু জ্যান্ত লাশ। এদের বেশিরভাগই গায়ে কালো বড় বড় ফোড়া। বগলের ফোড়াগুলো আকারে আস্ত এক একটা আপেলের সমান, কারো কুচকিতে ডিমের সমান বড় এক একটা ফোড়া। সারা গায়ে এখানে ওখানে দগদগে গা থেকে জ্বরে পড়ছে রক্ত ও পুজ। অনেকে গায়ে ভীষণ জ্বর, সেই সাথে একটু পর পর ভীষণভাবে হাঁচি কাশি হচ্ছে। চোখ কোটরাগত সাদা অংশ টকটকে লাল। কারো কারো মুখে মাংস পচে কষে যাচ্ছে, কারো সারা শরীর থেকে আসছে পচা মাংসের বীভৎস গন্ধ। জ্যান্ত লাশদের কেউ অভ্যন্তরা জানায় না। নাবিকদের দেখতে যারা এসেছিল বেশিরভাগ ওই বয়ে পালিয়ে গেল। কেবল অল্প কিছু নাবিকই ফিরে যেতে পারল নিজেদের বাড়িতে। বাকিদের কেউ গ্রহণ করল না। বন্দর থেকে তাদের শহরে প্রবেশ করতে দেওয়া হলো না। জাহাজেও আর থাকা যাচ্ছিল না, কারণ জাহাজে ছিল প্রচুর পচাগলা লাশ। সেগুলো তাদের মতো জ্যান্ত নয়, মৃত। প্রচন্ড ব্যথায় চিৎকার করে কাঁদছিল জাহাজে পড়ে থাকা নাবিকরা। দয়াপরবশত হয়ে মাঝে মাঝে কেউ কিছু চুরে দিচ্ছিল, সামান্য কিছু খাবার। পরের দিন বিকেলে নোটিশ এলো, কাফা থেকে আসা 12টি জাহাজকে অবিলম্বে মেশিনা ছেড়ে চলে যেতে হবে। 2500 কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে আসা হতো ভাগ্য নাবিকদের আর বাড়ি ঢোকা হলো না। গায়ে দগদগে গা, জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে তারা দাঁড় বাইতে শুরু করলো। দুদিনের মাথায় তারা দলে দলে মরতে লাগলো গভীর সাগরে। সাগরের বুকে লাশদের নিয়ে ভেসে চলল তাদের ভুতুরে জাহাজ। মেশিনা মানুষ তো কোনো কল্পনা করতে পারেনি এই 12টি জাহাজ শুধু নাবিকদের বয়ে আনেনি, এরা বয়ে নিয়ে এসেছে ইউরোপের মরণ, কালো মরণ। কয়েক সপ্তাহের মধ্যেই সিসিলি আর নেপলসে মানুষের মাঝে ব্যাপকভাবে এক অদ্ভুত জ্বর ছড়িয়ে পড়তে লাগলো। এই জ্বর হওয়ার কয়েক ঘন্টার ভেতরে গায়ে ফুরকুরে ওঠে। সেগুলো সময়ের সাথে সাথে বড় হয়ে 2 থেকে 3 দিনের মাথায় পরিণত হয় দগদগে গায়ে। রোগীদের বেশিরভাগই বগলে বা কুচকিতে ডিম বা আপেলের সমান বড় বড় ফোড়া দেখা দেয়। হাত ও পায়ের তালুতে কালো গা, সেই সাথে হয় প্রচন্ড শ্বাসকষ্ট। রোগীরা আক্রান্ত হবার 2 থেকে 5 দিনের ভেতরেই মারা যেতে লাগলো। রোগ ঠেকানোর জন্য শত চেষ্টা করেও কোনো লাভ হলো না। প্রতিনিয়ত বাড়তে থাকলো মৃতের সংখ্যা। শীতের শেষে এই রোগ ছড়িয়ে পড়ল ফ্লোরেন্স, মিলান, জেনুয়া, ভেনিস আর রোমে। কোনো বাড়িতে একজনের এই কালবেদি হলে কয়েকদিনের মধ্যে বাড়ির সবাই তাতে আক্রান্ত হয়ে পড়ছিল। এমনও হতো রোগে আক্রান্ত হওয়ার পর যে জ্বর নিয়ে সে ঘুমিয়ে পড়ছিল তার ঘুম আর কোনোদিন ভাঙেনি। রোগী দেখতে এসে রোগীর সামনে মৃত্যুর কোলে ডলে পড়ছিল ডাক্তার। কনফেশন নিতে এসে রোগাক্রান্ত হয়ে গির্জায় ফেরার আগে লাশে পরিণত হচ্ছিল যাজক। মৃত্যুর এই ডল দিনকে দিন বাড়তে থাকলো। ইতালিয়ান শহরগুলোর সব কবরস্থানে কবর দেওয়া জায়গা কিছুদিনের ভেতরে শেষ হয়ে গেল। শুরু হলো গণকবর করা। এক একটা গণকবরে 30, 40, 50 এমনকি 100 থেকে 200 পর্যন্ত লাশ পুঁতে ফেলতে লাগলো নগরবাসী। এত লাশ রাখতে যে পরিমাণ মাটি প্রয়োজন ছিল তা অনেক সময় পাওয়া যাচ্ছিল না। শহরে কুকুরদের জীব লক লক করে উঠল মরা মানুষের মাংসের গন্ধে। সামান্য মাটি চাপা দেওয়া লাশ নিয়ে ইতালির রাস্তায় মহাভোজে নামলো বেওয়ারিশ কুকুরের দল। মরা কুকুর দল আত্মীয় স্বজনের চোখের সামনে চিরে কুড়ে লাশ খাচ্ছিল, কিন্তু কালবেদির বয়ে সেই লাশ ছোঁয়ার সাহস কারো হচ্ছিল না। মধ্যযুগে ইতালি ছিল বণিকদের দেশ। পুরো পৃথিবীতে সমুদ্রপথে যে বাণিজ্য চলত তার নেতৃত্ব দিত পূর্বে আরব আর পশ্চিমে ইতালিয়ানরা। ইউরোপের প্রতিটি বড় বড় শহরে ইতালির সাথে যোগাযোগ ছিল, তাই সেখান থেকে দাবানলের মতো ছড়াতে লাগলো কালো মরণ।
এই রোগের নাম প্লেগ। ফ্রান্সে প্রথম আক্রান্ত হলো বন্ধু নগরী মার্সে। সেখান থেকে রোগ ছড়িয়ে পড়তে লাগলো মন্টেপিলান, লিওন আর বুদেরেক্সে, তারপর তুলোজ আর প্যারিসে। স্পেনে প্লেগ রোগ পৌঁছল 1348 সালে গ্রীষ্মের মাঝামাঝি। প্রথমে বেলেসপিয়া, তারপর সিভিল হয়ে মাদ্রিদ আর কর্দোবা। 1348 সালের শরতে আলপস পর্বত পেরিয়ে সুইজারল্যান্ডে হানা দিল প্লেগ। রুন নদী হয়ে উত্তরে ঢুকলো এবিলগুনুনে, সেখান থেকে স্টারবার্গ, তারপর রাইনের দেশ জার্মান ভূমিতে। হামবুর্গ, কোলন, ব্রেমেন্ট, ডটমুন্ডের রাতারাতি যাকে যাকে মানুষ মরতে শুরু করলো। প্লেগ ছাড় দিচ্ছিল না কাউকে। নারী পুরুষ, আবাল বৃদ্ধ, সাহসী বীরু, দুর্বল শক্তিমান, গরিব প্রজা বা রাজ পরিবারের সদস্য, চোর থেকে শুরু করে ধর্মীয় নেতা, কেউই বাদ যাচ্ছিল না প্লেগের করাল ক্রাশ থেকে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছল যে কারো জ্বর হলে সে নিশ্চিতভাবে ধরে নিচ্ছিল সে মারা যাবে। তাকে পরিবার থেকে আলাদা করে রেখে আসা হতো কোনো ঝুপড়িতে। সেখানে সে নিঃসঙ্গ অবস্থায় একাকে মারা যেত। মরার আগে দেখতো কিভাবে একটু একটু করে কষে পচে যাচ্ছে তার শরীর দেহটা। মানুষ ছাড়াও শুয়োর, গরু আর বেড়াদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল এই ব্যাধি। 1348 সালের শেষে ইউরোপে বেড়ার পরিমাণ এত কমে গেল যে শীতের পোশাক বোনার মতো লুমের অভাব দেখা দিল। ক্ষেত ফসলে চাষ করার মতো চাষি পাওয়া যাচ্ছিল না। শিল্প কারখানা কাজ করার মতো কোনো শ্রমিক পাওয়া যাচ্ছিল না। গির্জা পাদ্রীরা মনে করল ঈশ্বরের অভিশাপ নেমে এসেছে পৃথিবীতে। কবি পেত্রাকের ভাই গেরহার্ডও যে ফ্রান্সিকান আশ্রমের সদস্য ছিলেন, সেখানকার 140 জনের পাদ্রীর মধ্যে তিনি ছাড়া কেউই বাঁচলেন না। জন ফিন্ট নামের আরেকজন পাদ্রী মৃত্যুর আগে এক টুকরো পার্চমেন্ট লিখে গেলেন, পৃথিবীতে আদম সন্তানের সময় শেষ হয়ে এসেছে। এই ভয়াবহ কালো মরণের হাত থেকে যদি কোনো আদম সন্তান শেষ পর্যন্ত বেঁচে যায়, আর আমার এই পার্চমেন্ট যেন সে যত্ন করে রাখে। ঈশ্বরের শাস্তির চরম দৃষ্টান্তকে তারা যেন মনে রাখে। 1349 সাল মার্চের শেষ নাগাদ নরওয়ে বার্গেন বন্দরে একটা ফ্রেঞ্চ পতাকাবাহী জাহাজ দেখা গেল। জাহাজের ডেকে স্তূপ করে রাখা প্রচুর বেড়াল লোম। পুরো ইউরোপে তখন বেড়াল লোমের খুব অভাব। অদ্ভুত ব্যাপার ছিল, জাহাজের ডেকে কোনো খালাসি, নাবিক বা সারেংকে দেখা যাচ্ছিল না। জাহাজ বন্দরে ভিড়তে দলে দলে লোকেরা জাহাজে উঠল প্রশমের লোভে। লোম নিয়ে টানা হেঁচড়া করতে গিয়ে তারা এমন কিছু দেখলো যা তারা আগে আর কোনোদিন দেখিনি। জাহাজ ভরা ছিল দুপাটির দাঁত বের করে থাকা মানুষের কঙ্কাল আর বিবস্ব পচা গলা লাশ। কিছু কঙ্কাল চেয়ারে বসা ছিল, ওই অবস্থাতে মারা গেছে। কিছু কঙ্কাল চড়ে চিটিয়ে জাহাজের মাঝতল টানা দড়ির সাথে। ভয়ে চিৎকার করতে করতে মানুষ জাহাজ পেলে পালিয়ে গেল। এর 3 দিনের মাথায় নরওয়ে প্লেগ চড়ে পড়ল। এই ভূতের জাহাজে করে বাল্টিন সাগর পাড়ি দিয়ে প্লেগ তার কালো ডানা মেলে দিল নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড আর পোল্যান্ডে। ফ্রেঞ্চ আর জার্মানদের কাছ থেকে 1349 সালের বসন্তে প্লেগ সংক্রমিত হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া আর ইংল্যান্ডে। সেখানে এত দ্রুত এই মরণবিধি ছড়িয়ে পড়ল যে অনেকে প্লেগের ভয়ে নিজের শহর থেকে পরিবার নিয়ে পালিয়ে অন্য শহরে গিয়ে দেখলো সেখানে তার আগে প্লেগের মহামারী পৌঁছে গেছে। এমন কিছু পরিবারের কথা জানা যায়, নিজ ঘর বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে গিয়ে দেখে সেখানে শুধু পচা গলা লাশ পড়ে আছে। 1350 সাল নাগাদ এই বিপর্যয় তার চরম রূপ ধারণ করে। প্যারিসে প্রতিদিন গড়ে 800 মানুষ মরছিল, পেশায় মরছিল গড়ে 500 করে। ভিয়েনার দৈনিক মৃত্যু সংখ্যা ছিল 600। বুদেস্কে রোজ 400 করে মানুষ মারা যাচ্ছিল। এত মানুষকে সৎ কাজ করার জন্য পাদ্রী পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, কারণ পাদ্রীরাও সমানে মরছিল। বাধ্য হয়ে পোপ পাপাল বুল জারি করলেন, মৃত্যুর পূর্বে কোনো পাদ্রীর কাছে কনফেশন না করে যে কোনো সাধারণ পুরুষের কাছে বা কোনো নারীর কাছে করলেও চলবে। কিন্তু গোটা পৃথিবী যেখানে জীবন বাঁচাতে দিশেহারা, সেখানে কার কনফেশন নেই? ভিয়েনার প্রতি 2 জনের 1 জন, ফ্লোরেন্স আর জেনোয়ার প্রতি 5 জনের 4 জন, ভেনিস, হামবুর্গ আর ব্রেমেনের প্রতি 3 জনের 2 জন, এবিগুনের প্রতি 6 জনের 5 জন মানুষ প্লেগে মারা গেল।
গোটা ইউরোপের জনসংখ্যা প্রায় 7% এই ভয়ঙ্কর মহামারীতে জীবন হারায়। 1347 সাল থেকে 1350 সাল, মাত্র 3 বছরে। 1331 সাল থেকে প্লেগ চীন থেকে ক্রমে ছড়িয়ে পড়ে মঙ্গল সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে। সেখান থেকে ভারতে, ইরান, ইরাকে প্লেগ আঘাত আনে আনাতোলিয়া ও মিশরেও। প্লেগের এই বিস্তারের পেছনে মূল বাহক ছিল কালো ইঁদুর আর এক প্রকার মাছি। এরাই শুধু চীন থেকে পুরো প্রাচ্য এই মরণবিধি বিস্তার ঘটায়। ভয়াবহ এই ব্যাধিতে চীনের মোট জনসংখ্যার এক বিরাট অংশ প্রাণ হারায়। উত্তর ভারতের জনসংখ্যা রাতারাতি কমে গেল। অপেক্ষাকৃত উন্নত চিকিৎসা কবরস্থানের কারণে মধ্যপ্রাচ্য কিছুটা হলেও কম ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তা সত্ত্বেও মৃতের সংখ্যা ছিল কোটির বেশি। প্লেগ এক দেশ থেকে আরেক দেশে বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় কৃতিত্ব ছিল আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলো। প্রতিটা দেশে কোনো না কোনো সমুদ্র বন্দর হয়ে প্লেগ প্রবেশ করেছে। 1331 সালে শুরু হওয়া এই মহামারীতে উজাড় হয়ে যাওয়া মঙ্গল ইলখানাত, যা এশিয়ার রাজনীতিতে সম্পূর্ণ নতুন এক পরিস্থিতির জন্ম দেয়। এই রোগ চীন থেকে ইউরোপে পৌঁছতে সময় লাগে 15 বছর। কিন্তু তারপর মাত্র 3 বছরে ইউরোপকে মৃত্যুপুরীতে পরিণত করে কালো মরণ খ্যাত এই ভয়াল ব্যাধি। এই তো শতাব্দীতে মঙ্গল আক্রমণে এশিয়ার আনুমানিক 7.5 কোটি মানুষের মৃত্যু হয়। এই আক্রমণে ইউরোপে গভীরে পৌঁছতে পারেনি, কিন্তু 1 শতাব্দী পরে প্লেগের আক্রমণে ইউরোপে মারা যায় 3.5 কোটি থেকে 6 কোটি মানুষ। প্লেগকে ঈশ্বরের অভিশাপ রূপে এক্কা দিয়ে পোপ মানুষকে ধর্মের পথে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু দেখা গেল পোপের আহ্বানে ঈশ্বর কোনো প্রকার সাড়াই দিচ্ছে না। ফলে পোপের উপর থেকে মানুষের বিশ্বাস ব্যাপকভাবে হ্রাস পেল। কেপা মানুষের সব রাগ গিয়ে পড়ল ইহুদি, জিপসি আর ডাইনিদের উপর। 1350 সালের পর থেকে ইউরোপে শুরু হলো ব্যাপকভাবে ইহুদি নির্যাতন। ব্ল্যাক ডেথ বা কালো মরণখ্যাত প্লেগ ইউরোপে এক মহাদেশ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মানুষের শরীর প্লেগের জীবাণুর বিরুদ্ধে সফলভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। টিকে যায় মানব সভ্যতা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট পরবর্তীতে আমার ভিডিও বানানোর জন্য আরো উৎসাহিত করে।